ব্যারাকপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক রাজ চক্রবর্তী মহাশয় একটা এফআইআর করেছেন। তিনি বলেছেন এফআইআর করে তার শুধু স্ত্রী নয়, কোনো মেয়ের সম্পর্কে যদি কোনো এই ধরনের কথা বলা হয় তার জিভ টেনে ছিঁড়ে নেবে। বাহ, বাপের বেটার মতো কথা বলেছে, সত্যি বাপের বেটার মতো কথা বলেছে। কিন্তু সেই বাপের বেটাটাকে আমি একটু খুঁজতে চাই। যখন 9 বছরের ফুটফুটে তামান্নাকে খুন করে দিল তখন আপনার কথাটা কোথায় ছিল? মুখে কি তখন লিকোপ্লাস্ট বা স্যালোটেপ লাগিয়ে রেখেছিলেন? আমি জানতে চাই রাজবাবুর কাছে, যখন আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা, আমাদের বাড়ির সুকন্যা তিলোত্তমাকে যখন খুন করে ধর্ষণ করলো তখন আপনি মুখে কি লাগিয়ে রেখেছিলেন? না তৃণমূলের ঝান্ডাটা লাগিয়ে রেখেছিলেন? আপনার পরিবারকে নিয়ে যখন কেউ কিছু বলেছে তখন আপনি রে করে উঠলেন। তিলোত্তমা আমার বাড়ির মেয়ে, তাকে যখন খুন করেছিল আপনি চুপ করেছিলেন কেন? এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাই। আমি জানতে চাই রাজবাবুর কাছে, পশ্চিম মেদিনীপুরে 54 বছরের একটি মহিলা মারা যাওয়ার পরে তাকে দাফন দিতে দিচ্ছিল না, দাফন করতে দিচ্ছিল না আপনার দলের কিছু দামড়া ছেলে তোলাবাজ। তখন কোথায় ছিলেন? ওই মহিলাটি মারা যাওয়ার পরেও ওর নিজের কবরস্থানে তিনি কবরস্থ হতে পারছিল না। তখন তো আপনার মুখে কথা ছিল না। আপনার তখন মুখে কোথায় কথা ছিল না কেন? 2023 পঞ্চায়েত নির্বাচন যখন মহিলা আইএসএফ এর বিরোধী মহিলারা যখন কন্টেস্ট করছিল, কারো কেউ বিভক্ত করার চেষ্টা হয়েছে হাওড়া জেলাতে, উলঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল, শুধু বিরোধী দল থেকে কন্টেস্ট করেছে বলে। তখন রাজবাবু কোথায় ছিল? কথাই আছে না, নিজের বেলায় আঁটি আঁটি, পরের বেলায় কি বলে গো? আজকে জ্ঞান দিচ্ছে। অবশ্যই শুভশ্রী ম্যামকে যদি তার শারীরিক গঠন নিয়ে কোনো কটু কথা বলে থাকে তার বিরুদ্ধে আইএসএফ, তার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী। আমাদের আদর্শগত লড়াই। কারো শরীরের গঠন দেখিয়ে, কারো চুল বড়, কারো চুল ছোট, কারো চোখ একটা বড়, একটা চোখ খারাপ, উনি আমাদের লড়াই ছিল না, আছে না, আগামী দিনে থাকবে। আমাদের লড়াইটা হচ্ছে আদর্শের লড়াই। কি কি কমিটমেন্ট করেছো, কি কি তুমি দিতে পারোনি, এই লড়াই আমাদের। কিন্তু সেই শুধু ওই মহিলা কার্ড খেলে সিম্প্যাথি নেবে, ওটাও কিন্তু আমরা হতে দেব না। আমরা আমাদের সমাজে নারী পুরুষকে আলাদাভাবে দেখি না, সমান অধিকার হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। দেখ বন্ধুগণ, এই তিলোত্তমাকে কেন খুন করেছিল আপনারা জানেন? আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে যাই। তিলোত্তমাকে আগে খুন করেছিল, পরে ধর্ষণ করানো হয়েছিল। এটা মাথায় থাকবে তো? কি বললাম? আগে খুন হয়েছে আর পরে ধর্ষণ করানো হয়েছে। কারণ স্বাভাবিক, যদি কোনো একটা লাশ, এই কদিন আগেই তো হয়েছিল দেগঙ্গাতে একটি ছেলেকে খুন করেছিল না, পারিবারিক একটু অশান্তি সব এইসবটা নিয়ে খুন হওয়ার সাথে সাথে আমরা কি বলি বলুন তো? কি কারণে খুন হয়েছে, তাই না? ইনভেস্টিগেশন অফিসারও আগে ওটা খুঁজে বার করে কারণটা কি, কি কারণে খুন করলো। তো তিলোত্তমাকে খুন করে ধর্ষণ এই জন্যই করানো হয়েছিল, ওই কারণটা শুধুমাত্র এটাই দেখানোর জন্য, আপনার আমার চোখে পর্দা ফেলে দেওয়ার জন্য, যে মেয়েটিকে ধর্ষণ করেছে মেয়েটি বলে দেবে ওই জন্য মেরে দিয়েছে, এইটা যাতে এস্টাবলিশ করার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি এই ঘটনা নয়। আপনাদের জানতে হবে তিলোত্তমা কেন খুন হতে হলো। তিলোত্তমাকে খুন হতে হয়েছে এই দেগঙ্গার মহিলাদের জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে ভাঙড়ের মহিলাদের জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে আরজি করে যে সমস্ত মহিলারা ট্রিটমেন্ট করতে যেত তাদের জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে ফেক ওষুধ দিচ্ছিল তার প্রতিবাদ করার জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে যে ওই হসপিটালে আরজি করে যে সমস্ত মহিলা, মৃত মহিলা থাকতো তাদের সাথে নোংরামি করতো ওই সন্দীপ ঘোষ এন্ড কোম্পানি, নোংরামি করে ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করতো। তাই আপনার বাড়ির মহিলাকে দিয়ে যারা নোংরামি করতো, সেই জন্য আমাদের তিলোত্তমা প্রতিবাদ করেছিল। ওরা জানতে পেরে যায় যে তিলোত্তমা যখন জানতে পেরে গিয়েছে এটা যদি পাবলিক ডোমেইনে চলে যায় ওদের উপরে বিপদ নেমে আসবে, সেই জন্যই তিলোত্তমাকে খুন করলো। তিলোত্তমাকে কেন খুন করেছে? ঠিক আমাকে যে কারণে জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি, ঠিক একই ভাবে তিলোত্তমাকে খুন একই কারণে হয়েছে। আমিও আপনার জন্য চিৎকার করতে গিয়ে জেল খেটেছি, আর তিলোত্তমা আপনার জন্য চিৎকার করতে গিয়ে
মারা গিয়েছে, তাই ওকে আমরা ভুলে গেলে হবে? আমরা ভুলে যাব নাকি? ওকে বিচার চাই, বিচার আমরা যতক্ষণ না পাচ্ছি লড়াই করে যাব। কিন্তু আমাকে একটা স্লোগান শুনলে শুভেন্দু বাবুর মুখে খুব হাসি লাগছে। কি স্লোগান বলছি? হিন্দু হিন্দু ভাই ভাই। আমার খুব হাসি লাগছে, কেন বলুন তো? দেখুন মাস্টার সাহেব বলেছেন, আমিও বলছি, পশ্চিম বাংলায় তিলোত্তমাকে নিয়ে সব থেকে বড় প্রতিবাদ র্যালি যেটা হয়েছে সেটা ভাঙড়ে হয়েছে। ওর থেকে বড় পশ্চিম বাংলায় কেউ করে দেখাতে পারেনি। ওই প্রতিবাদ র্যালিতে 90% মুসলমান সমাজের মানুষ ছিল। তিলোত্তমাকে নিয়ে সব থেকে বেশি চর্চা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে আইএসএফ করেছে। আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী করেছে। নওশাদ সিদ্দিকী ধর্মীয় পরিচয় কি ভাই? নিশ্চিতভাবে মুসলমান ধর্মের আমি অনুসারী। আমি জোর গলাই বলি, এখানে কোনো ব্যাপার নয়। আর এটা আমি জানি না সেকুলার হতে গেলে নাকি গেরুয়া বসন পরা যাবে না, সেকুলার হতে গেলে নাকি টুপি পরা যাবে না, দাঁড়িয়ে রাখলে নাকি সেকুলার হওয়া যায় না। কোথা থেকে কোন সংজ্ঞা পড়েছে আমি ভাই জানি না। যাক, আমার বলার বক্তব্য, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান শুভেন্দু তুলেছিল তো। তিলোত্তমা ধর্মীয় পরিচয়টা কি? নিশ্চিতভাবে মুসলমান নয়, কিন্তু আমি এটা ঘুরিয়ে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে তিলোত্তমা ধর্মীয় পরিচয় দেখে আমরা প্রতিবাদ করিনি। তিলোত্তমা কোন জাতের তার দেখে প্রতিবাদ করিনি। তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে, তিলোত্তমা আমাদের জন্য কথা বলছিল, আমাদের পরিবারের মহিলাদের ইজ্জত আবরু নিয়ে যারা ছিলিমিলি খেলছিল তাদের বিরুদ্ধে কথা বলেছিল বলে তাকে খুন করেছে। তাই তিলোত্তমা আমাদের কথা বলার জন্য খুন হতে হয়েছে। তিলোত্তমাকে ন্যায় দিতে হবে, তার পরিবারকে ন্যায় দিতে হবে। সেই জন্য সব থেকে বেশি প্রতিবাদ প্রতিরোধ এবং আজকের দিন পর্যন্ত আইএসএফই করে যাচ্ছে, নওশাদ সিদ্দিকীরা করে যাচ্ছে, শামসুর স্যারেরা করে যাচ্ছে। এখানে আমরা একবার ধর্ম দেখেছি। কিন্তু আমার প্রশ্ন এখানে শুভেন্দু বাবুর কাছে, কেন শুভেন্দু বাবুর কথাটা শুনে আমাকে হাসি লাগছিল? সেন্ট্রাল সিবিআই এই মামলাটা দায়িত্ব নিয়েছিল তো ইনভেস্টিগেশনের, আপনাদের মনে আছে? কিন্তু নিটফল কি? আমি জিরোর থেকে বেশি কিছু পাচ্ছি না। আমি এখনো বলছি, যদি সঠিকভাবে তদন্ত হয় তৃণমূলের ঘরের দামাল ছেলে অনেক ধরা পড়বে ওই মার্ডার কেসে যুক্ত। তার আমি প্রমাণ দিচ্ছি। শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে। আমি শুভেন্দু বাবুর কাছে বার্তা দিতে চাই, তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু, সে এখনো বিচার পেল না কেন? তিলোত্তমার বাবা হিন্দু, তিলোত্তমার মাও হিন্দু, আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন, তাহলে তিলোত্তমার বাবা তো আপনার হিন্দু ভাই হয়, এখনো পর্যন্ত সে বিচার পেল না কেন? কেন বিচার পেল না? আপনাকে আগে জবাব দিতে হবে। কারণ হচ্ছে আমরা কি দেখলাম, এই মামলাটা টেক ওভার করেছিল কারা? সিবিআই। সিবিআই চার্জশিট কোথায় জমা দিল? শিয়ালদা কোর্টে জমা দিয়েছে। সেই চার্জশিটের একটা বড় ভয়ঙ্কর খেলা আপনারা দেখবেন, কিভাবে যে তৃণমূল বিজেপিকে বাঁচাই সময়, আবার বিজেপি কিভাবে তৃণমূলকে বাঁচাই সময়ে সময়ে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা দেখলাম চার্জশিটে উল্লেখ আছে, যেই দিন তিলোত্তমাকে যেখানে মার্ডার করে ধর্ষণ করলো, ওই করিডোরে প্রায় 54 থেকে 55 জন যাতায়াত করেছে। তাহলে ওই 54 থেকে 55 জন যাতায়াত যারা করেছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তো অনেক সত্য উদ্ঘাটন হতো ভাই, হতো না? এই তোমরা ওখানে কি করতে গিয়েছিলে? ইভেন শুধু তাই নয়, পুলিশের এক কর্তা একজনকে দেখিয়ে বলেছিল উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কিন্তু পরে জানলাম ও ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়, ও পুলিশেরই লোক নয়। ওই রাতে ওখানে ক্যামেরাতে ছবি আসলো। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কিছু আড়াল করা হচ্ছে। যখন এই বিষয়টা নিয়ে সিবিআই কে প্রশ্ন করা হয়েছিল যে ওই 54-55 জনগুলো কারা, তখন সিবিআই বলছে ওদেরকে নাকি সিবিআই চিনতে পারেনি। হতে পারে দিল্লি থেকে সিবিআই এসছে, অমিত শাহজি পাঠিয়েছেন, বেছে গুছে পাঠিয়েছেন হরিয়ানার লোককে, জম্মুর লোককে, উত্তরপ্রদেশের লোককে, যাতে আমাদের বাংলার লোককে চিনতে পারেনি। হতে পারে, কিন্তু চিনার তো অন্য রাস্তা আছে ভাই, নাই? চিনার রাস্তা নাই? তাহলে ওই 54-55 জন মানুষের ছবিগুলো পাবলিক ডোমেইনে দিয়ে দিতে পারতো তো, পাবলিক ডোমেইনে দিয়ে দিতে পারতো, মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারতো, দিয়ে একটাই বার্তা,
সিবিআই আপিল করত বাংলার মানুষের কাছে এই 54-55 জনকে আমরা খুঁজে পাচ্ছি না, আমরা চিনতে পাচ্ছি না। আপনার পাড়ায় আপনার এলাকার যদি বা আপনারা যদি কাউকে চিনতে পারেন এই 54-55 জনকে নাম ঠিকানা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা আমাদেরকে দিন, আপনাদের পরিচয় গোপন রাখবো। তারপরে সিবিআই তাদের কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি যদি পাবলিক ডোমেইনে ছেড়ে দিত, তাহলে যদি ওই 54-55 জনের মধ্যে আমলিয়ার কোনো একটি বুথের কোনো একটা ছেলে যদি ওই রাত্রে ওখানে যেয়ে থাকে, আমরা সকলেই এখন সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর অ্যাক্টিভ। আমরা মানে প্রতি 1 ঘন্টা ছাড়া ছাড়া আমরা একবার করে মোবাইল খুলে দেখি, এটা একটা তথ্য বলছে, সমীক্ষা বলছে। তাহলে নিশ্চিতভাবে আমরা প্রত্যেকেই তিলোত্তমার জন্য গলা ফাটিয়েছিলাম, প্রত্যেকেই রাস্তায় নেমেছিলাম, যে আন্দোলন সংগঠিত করেছিলাম। আর একটু কাজ আমরা করতাম, আমরা ছবিগুলো নিতাম আর মিলানোর চেষ্টা করতাম এই রকম ছবি আমার বুথে কেউ আছে নাকি, আমার এলাকায় কেউ আছে নাকি। যদি আমরা খুঁজে পেতাম সাথে সাথে সিবিআই কে ইনফর্ম করতাম, সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যেত। সে যদি ওর কালপিট হতো তাহলে তাকে ধরতো, তাকে শাস্তির ব্যবস্থা করতো। সহজ হতো না ভাই? কিন্তু করেছে কেন? এড়িয়ে গেল। দিদি বলে দিয়েছে দাদাকে, তোমাকে আমি ওয়াকফ উপহার দিয়ে দেবো। দিদি দাদাকে বলে দিয়েছে মুসলমানদেরকে ওবিসিতে আমি শেষ করে দেবো। দিদি দাদাকে বলে দিয়েছে আরএসএস কে যে মুসলমানদের যত রকম ধরনের ক্ষতি করা যায় আমি ক্ষতি করে দেবো। তুমি আমার 54-55টা সোনার টুকরোকে কিছু যেন অসুবিধে করো না। ওই জন্য করেন। শুধু তাই নয়, আচ্ছা তিলোত্তমা কি একা ডিউটি করছিল? এরকম হয়? আপনারা তো আরজি করে গিয়েছেন, হ্যাঁ একা ডিউটি করছিল। তাহলে ওনার সাথে যারা ডিউটি করছিল, আমি বলছি না তারা দোষী ভাই, কিন্তু তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা যেতে পারতো। কটা ডাক্তারকে জিজ্ঞাসা করেছে, কটা নার্সকে জিজ্ঞাসা করেছে। শুধু তাই নয়, আমি কথা অনেক আগে বলেছি, আজকেও বলছি, যে সিসিটিভিটা অপারেটিং করে তাও বলে দিচ্ছি সিসিটিভিটার মধ্যখানে বন্ধ করা হয়েছিল। কি বললাম? যে সিসিটিভিটা অপারেটিং করে তাকে জিজ্ঞাসাবাদ করলে, হ্যাঁ তোমাকে এসে কে বন্ধ করতে বলেছিল? কি বলছি বুঝতে পেরেছেন? মাথায় ঢুকছে কি বলছি? তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত, কিন্তু করলো না কেন সিবিআই? সিবিআই তো অমিত শাহর হাতে। অমিত শাহ মানে এখন কেন্দ্রের বিজেপির নেতা, কেন্দ্রের মিনিস্টার। তাহলে বিজেপি তৃণমূলকে তো এই সুযোগ ছিল ঠান্ডা করে দেওয়ার। 54টা তৃণমূলের নেতার ছেলে নেতা কেতা তো জেলে থাকতো, কিন্তু করলো না কেন? এরা একে অপরের পরিপূরক। যখন এ গাড্ডায় পড়ে ওকে সাপোর্ট দেয়, ও যখন গাড্ডায় পড়ে একে সাপোর্ট দেয়। কদিন আগে ভুলে যাচ্ছি, মহাকুম্ভ হয়েছিল উত্তরপ্রদেশে। হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস প্রতি 130 বছর না 140 বছর ছাড়া ছাড়া মহাকুম্ভ হয়। ওখানে গিয়ে স্নান করলে তার পাপ মুক্ত হয়। হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাস। আমার আপনার রাইট নেই এটাকে নিয়ে খিল্লি করার। আপনি না ওটাকে মানতে পারেন। আমি মসজিদে যাই, রাকেশ যাই মন্দিরে, রাকেশ মসজিদটাকে ঘৃণা করতে পারবে না, আমি সৌমদ্বীপের মন্দিরটাকে ঘৃণা করতে পারবো না। আলাদা। আর্টিকেল 26, আর্টিকেল 26-এ বলা আছে প্রত্যেকটা ভারতীয় রাইট আছে কে কোন ধর্মকে চুজ করবে। রাকেশ করেছে হিন্দু, আমি করেছি মুসলমান, কেউ করেছে খ্রিস্টান, কেউ করেছে ঈসাই, আবার কেউ ধর্মই মানে না। আর্টিকেল 26 কে মান্যতা দিয়ে। কিন্তু আমার প্রশ্ন এটাই, কি বলছিলাম গুলিয়ে ফেললাম তো। মহাকুম্ভ তো মহাকুম্ভ 140 বছর সম্ভবত ছাড়া ছাড়া হয়। এবারে যোগী আদিত্যনাথ প্রায় 3000 কোটি টাকা আর ভারত সরকার মনে হয় 1200 কোটি টাকা, প্রায় 5000 কোটি টাকার প্রজেক্ট ছিল। কিন্তু মহাকুম্ভে ঠিকঠাক ভাবে অ্যারেঞ্জ করতে না পারার ফলে আমার ভারতবর্ষের সহজ সাদাসিধে ধর্মপ্রাণ অনেক হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো বিরাট চর্চা হয়েছিল, ইভেন পার্লামেন্ট এটা নিয়ে আলোচনা করার জন্য শোরগোল তুলেছিল। মোদিজি ভয়ে আলোচনাই করতে দেয়নি। ঠিক সেই সময় কি দেখলাম, একটু আগেই বললাম তৃণমূল গাড্ডায় পড়লে বিজেপি বাঁচায় আর বিজেপি গাড্ডায় পড়লে তৃণমূল বাঁচায়। সেই সময় দেখলাম পশ্চিম বাংলার তৃণমূলের একজন এমপি চলে গেলেন কোথায়? মহাকুম্ভে। আপনার ওটা কোন জায়গা? উত্তরপ্রদেশে। তিনি গঙ্গা স্নান করার পরে তিনি মিডিয়ার সামনে বললেন এর থেকে ভালো আর অ্যারেঞ্জমেন্ট হয় না। মানে কি হলো? কি হলো?
ক্লিন চিট দিয়ে দেওয়া হলো না? যোগী আদিত্যনাথকে বিজেপি বিপদে পড়েছিল, যোগী আদিত্যনাথের সরকার কথা বলতে পারছিল না, ভারত সরকার পার্লামেন্টে আলোচনা করার সাহস দেখাতে পারছিল না, যখন ব্যাকফুটে যখন ছিল, তখন মমতা ব্যানার্জি সুকৌশলে তার এমপিকে পাঠিয়ে গঙ্গা স্নান করিয়ে মিডিয়ার সামনে এটা প্রমাণ করিয়ে দিল যে অন্যতম প্রধান তথাকথিত বিরোধী মুখ মমতা ব্যানার্জির দল তৃণমূলের এমপি বলেছে এর থেকে ভালো আর অ্যারেঞ্জমেন্ট হয় না। তাহলে নিশ্চিতভাবে ওই সহজ সরল হিন্দুগুলোর দোষের কারণেই ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগী আদিত্যনাথের দোষ নেই। কে কখন কোথায় ম্যানেজ দিচ্ছে বুঝতে পারছেন? আর আপনি আমি কি ভাবছি, তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, আর কিছু মানুষ ভাবছে বিজেপি তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে আমাকে বিজেপিকে ধরতে হবে। আমি আপনাদের বলি, আপনি একে দিয়ে আটকানো মানে ওই আশা, আর ওকে আটকানো মানে এই আশা। এদেরকে দিয়ে কাজ হবে না। আপনার একটা ছোট্ট শুধু আমি আপনাদের ফিডব্যাক নিতে চাই। কটা বাজে গো? আর 5-7 মিনিট বলবো, কারো অসুবিধা আছে?